মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে রয়েছে একটি ওলি আল্লাহর মাজার এবং এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক কৃষ্টি কালচার বা পরম্পরা গতভাবে অনেক কিছু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত শাহ সুলতান বখলি মাইসাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার এটি। এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বলখ দেশ থেকে এই মহাস্থানে আগমন করেন এবং এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। তার মাজার শরীফ বর্তমানে বগুড়া জেলার মহাস্থান গড়ে অবস্থিত। তিনি এখানে শায়িত আছেন, তার কবর এখানে রয়েছে এবং তিনি মাজারে শায়িত আছেন, কিন্তু মাজারে অনেক ব্যক্তি হয়তো ভুল ভ্রান্তি করে থাকে এবং তার কাছেই দোয়া আশীর্বাদ করছে, যেটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের এই শরিয়াত আমরা মানতে পারছি না। জীবনের অনেক ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তি করে থাকি, তবে আল্লাহ ক্ষমাশীল, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু এই পাশেই দেখেন মাজারের বড় মসজিদে বিশাল আকৃতির মসজিদে ইনশাল্লাহ কিছুক্ষণ পর শুক্রবার জুম্মার নামাজ হবে। এখানে মহিলাদেরও নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা রাখা আছে। মসজিদ কর্তৃপক্ষ, মাননীয় সভাপতি, জেলা প্রশাসক মহোদয় উনি এটা দেখভাল করে থাকেন। এখানে যে মসজিদে মহিলাদের নামাজের সুন্দর ব্যবস্থা আছে, যা বাংলাদেশের খুব কম জায়গায় দেখো মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে মসজিদে আর কি। তারপরে এখানে প্রকৃত মসজিদে মানুষ নামাজ পড়ার উদ্দেশ্যে ওযু করে মসজিদের দিকে লাইনে সবাই মসজিদে জায়গা নেওয়ার জন্য ব্যবস্থা করছে। সবাই বিভিন্ন আল্লাহ পাকের খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য মসজিদে দূর দূরান্ত থেকে লোকজন আসছে এবং মাননীয় ইমাম সাহেব খুতবার আগে যে সাধারণ আলোচনা সেটা করছেন এবং এই যে আপনারা দেখতেছেন খোলা চত্বর, এই চত্বর, তারপরে এই যে মসজিদের বারান্দা, এই বারান্দাতে নামাজ পড়ছে। মুসল্লিরা সব নামাজের জন্য একত্রিত হচ্ছেন এবং তারা নামাজের জন্য ভেতরে অনেক জায়গা রয়েছে, মানুষ কানায় কানায় পূর্ণ, তারা নামাজের জন্য দূর দূরান্ত থেকে এসেছে। নামাজ শেষে এখানে কিছু শিরক বেদাত হয়, যেরকম মসজিদে মাজারে অনেকে এই যে মাজার সুন্দর মাজার, অনেক বড় মাজারে শিরক বেদাত করে, কিন্তু কিছু তবারক ওইদিকে রান্না হয়, সেটা ইনশাল্লাহ নামাজ শেষে পরে দেখানোর চেষ্টা করব। মৃত মানুষকে নয়, জীবিত মানুষকে দান করবেন। মসজিদের বিশাল অংশ, এখানে মসজিদের কার্যক্রম অনেক বড় আকারে পরিচালিত হয়। মসজিদের আশেপাশে অনেক ভিক্ষুক রয়েছেন, তারা আল্লাহর সাহায্য প্রত্যাশায় রয়েছে। এখানে যে সকল টুরিস্ট এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তাদের সাহায্যের জন্য তারা আর কি মুখাপেক্ষী। আমরা যে এখানে আসবো অবশ্যই এই গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। তারা আমাদের সাহায্য সহযোগিতার জন্য বসে আছে। আসলে মাজারে সাহায্য করে কোনো লাভ নাই, সে তো মারা গেছে। যারা জীবিত মানুষ রয়েছে, এই যে দেখেন অনেক আল্লাহর ফকির
মিসকিন বান্দারা রয়েছেন তাদেরকে আপনারা দান করুন এবং সওয়াব হাসিল করুন। মাজারে দান করার মধ্যে কোনো সওয়াব নেই। এই যে দেখেন লাইন ধরে অনেক ফকির মিসকিন রয়েছে, এনাদেরকে আপনারা দান করতে পারেন, আপনাদের টাকা বৃথা যাবে না। আল্লাহর রাস্তে এনাদেরকে দান করলে সে দানের সওয়াব আপনারা আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। এখন যেটা দেখানো হবে সেটা ধর্মীয় বিষয় নয়, বাংলাদেশের সংস্কৃতির অংশ বলে আমরা মনে করি। সাধারণত বগুড়া জেলার একটি ট্যুরিস্ট স্পট, তাই এখানে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ সদা নিয়োজিত আছে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য। এবং এখানে দেখেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আসলে শুক্রবার জুম্মার নামাজ পড়া এবং অনেকের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তারা দেখেন এই যে বাস নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা গন্তব্য থেকে এসেছে, হয়তো মাজার জিয়ারত করবে এবং সেখানে কিছু তবারক দেবে এবং তারাও খাবে। এটা এখানকার বহু দিনের প্রচলিত রীতি এবং রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই যে দেখেন অনেক বাস এখানে রয়েছে, বাস এসেছে, কার মাইক্রো, একটা ধরেন উৎসব মুখর পরিবেশ, সম্পূর্ণ এলাকা সাজসব রব বিরাজ করছে। এখানে সব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এবং মানুষজন একটা মেলা উপভোগ করার মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। এই যে দেখেন এখানে পাকশিক হচ্ছে। আসলে মাজারে যারা মানত করে আসে বা জিয়ারত করে তারা এইরকম পাকশিক করে মাজারে একটা অংশ দেয় এবং তারা সবাই মিলে একটা বড় ধরনের গ্রুপ বাসে চড়ে আসে, এখানে পাকশিক করে তারা খায় এবং মাজারের গরিব দুঃখীদের তারাও তবারক দান করে। এই যে দেখেন একজন খুব কষ্ট করে পাকশিক করছে। এই যে দেখুন এখানে পাকশিক করার জন্য তারা রান্নাবান্নার সরঞ্জাম কাটাকাটি করছে, পেঁয়াজ রসুন। আসলে এটা মাজারে তবারক দেওয়ার জন্য করা হচ্ছে। তারা এগুলা করে পাকশিক করে মাজারে তবারক দেবে। এই যে দেখুন আরও পাকশিক হচ্ছে। আসলে মহাস্থান ঘরটা এমনভাবে তৈরি, মাজারের আশেপাশে কিছু বাড়ি ঘর রয়েছে, তারা এগুলা ভাড়া দিয়ে থাকে এবং এখানে পাকশিক হয়। এই পাকশিকের মাধ্যমে তারা আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে এবং কিছু অংশ মাজারের ভান্ডারখানায় পৌঁছে দেয়, সেখান থেকে গরিব দুঃখীদেরকে বিতরণ করা হয় এবং যে ইচ্ছা সে এখানে অংশগ্রহণ করে খেতে পারে। এই যে এটাই আমাদের বগুড়ার কালচার আর কি, এই মাজারের কালচার, যেটা আসলে ইসলামের সাথে যায় না। একদিকে যেমন পাকশিক হচ্ছে, অন্যদিকে অনেকে অপেক্ষা করতেছে সে পাকশিকের জন্য। অনেক গাড়ি ঘোড়া এখানে এসেছে। একটি পিকনিক স্পটের থেকেও বড় কিছু এখানে হয় আর কি। শুক্রবারের দিন বিশেষ করে মানুষজন দূর দূরান্ত থেকে আসে এবং তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য কতটা আল্লাহর কাছে চায় এবং কতটা এই ইয়ার কাছে মাজারের কাছে তারা চায়, এর মধ্যে মতপার্থক্য রয়েছে। আসলে এখানে গাড়ি ঘোড়া দেখেন, আশেপাশে একটা শ্বাস রব, মনে হয় এখানে মেলা বসেছে, এরকম একটা পরিস্থিতি। আসলে মসজিদের বাইরে যেগুলা হচ্ছে সেগুলা মোটেই ইসলাম সমর্থন করে না। আপনাদের বিবেচনার স্বার্থে এগুলা আমি ভিডিও করে দেখাচ্ছি আর কি। এই যে তারপরে দেখুন মেলা বসেছে, মেলাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকানদাররা বসে আছে, যে কাস্টমাররা তাদের কাছে আজ থেকে ক্রয় করবে এবং
তারা এখানে অল্প দামেই জিনিসগুলা কিনতে পাবে। বাচ্চাদের খেলনা এই যে এখানে দেখতে পাচ্ছেন বগুড়ার বিশাল স্পেশাল কটকটি, মহাস্থানের কটকটি, যেটা আসলে সারা বাংলাদেশে একমাত্র এই মহাস্থানেই পাওয়া যায়। এখানে মেলার মতো পরিবেশ দেখুন, পুরা পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করতেছে এবং মানুষজন সবাই কেনাকাটা বা দোকানে বিভিন্ন কিছু দেখার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছে এবং বাচ্চাদের প্রচুর খেলনাপাতি রয়েছে। একদম বলতে পারেন যে প্রকৃতপক্ষেই একটি মেলা এখানে লেগে গেছে। শুক্রবারে এটা বিশাল আকার ধারণ করে এবং শুক্রবারে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এদিকে যেদিকে তাকাবেন সেদিকেই দোকান, দোকান আর দোকান। তাই এখানে কেনাকাটার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এই যে দেখেন এখানে মিলাদ প্রাইভেটভাবে মিলাদ পড়ানোর জন্য কিছু ব্যক্তি রয়েছে, তারা মিলাদ পড়ায় এবং এর বিনিময়ে কিছু অর্থ নিয়ে থাকে এবং দোয়া আশীর্বাদ করে থাকে। এবং এখানে ব্যক্তিগতভাবে নামাজ পড়ার জন্য তারা দাঁড়িয়েছে এবং তারা নামাজ পড়ার জন্য সারিবদ্ধভাবে রয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভান্ডারখানা আসলে এখানে যে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে ওদিকে ঘর বাড়িতে পাকশি হচ্ছে, তার কিছু অংশ এসে এখানে তারা দিয়ে যাবে এবং সেখান থেকে আসলে এখানে যারা গরিব মিসকিন এবং ফকির রয়েছে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। এটা যুগ যুগ ধরে পরম্পরার মাধ্যমে চলে আসছে। আসলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা ঠিক সেটা বড় ব্যাপার এখানে না। এখানে ব্যাপারটা এটা পরম্পরা বা একটা কালচার, ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী তারা পালন করে। আসলে কোরআন হাদিসে এর কোনো দলিল পাওয়া যায় না। এইমাত্র শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার পর মানুষজন মাজার শরীফ জিয়ারত করার জন্য মাজারের ভেতর এই দেখতে পাচ্ছেন ঢুকতেছে এবং তারা এক সাইড দিয়ে বের হচ্ছে। আসলে মৃত ব্যক্তির কাছে শুধুমাত্র তার মাগফিরাতের জন্য দোয়া করা যায়। তিনি যে ইসলামের জন্য কাজ করে গেছেন তার জন্য তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার কবরকে শান্তিময় ও সুখময় করুক, এই দোয়া করা যায়। কিন্তু কোনোভাবেই এরকম আশা করা যায় না যে মাজার থেকে ওই মৃত ব্যক্তি আমার কোনো উপকার করতে পারবে এবং আল্লাহকে বাদ দিয়ে তার কাছে ওসিলা অনুযায়ী আমরা চাবো এবং তার কাছে কোনো কিছু প্রার্থনা করব, মানত করব, সন্তান চাবো বা নিজের বিপদ আপদ, এরকম কোনো চাওয়া ইসলামের শরীয়তে বৈধ নয় এবং এটা শিরক বলেই গণ্য হবে।
এই যে এখানে দেখতে পাচ্ছেন রাজা পরশুরামের রাজপ্রাসাদের কিছু অংশ, যেখানে পরশুরাম তার রাজপ্রাসাদ বা রাজকার্য পরিচালনা করত, তার ধ্বংসাবশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা মাটি দ্বারা হয়তো এক সময় পরশুরামের কুকীর্তি বা এত জালেম বাদশা ছিল হয়তো, তার কারণে আল্লাহ মাটি দ্বারা একে ঢাকিয়ে রেখেছিল বহুদিন। তারপরে একজন আর্কিওলজিস্ট এটা খননের মাধ্যমে এগুলা তুলে ধরছেন এবং আমাদের কাছে প্রকাশ করছেন, যা 2000 বছরের পুরনো ইতিহাস আমাদের সামনে উন্মোচন হয়েছে। এগুলা আসলে আগে মাটির নিচে ঢাকা অবস্থায় ছিল এবং মানুষ এগুলা এখন তাদের দর্শনীয় বস্তু অনুযায়ী দর্শন করে থাকে প্রতি বছর। আসলে কোনো রাজাই বা কোনো পরাশক্তি চিরস্থায়ী নয়, এগুলোই আল্লাহর প্রমাণ এবং আল্লাহর সাথে শিরক করলে তার পরিণাম কি হয় সেটা তিনি এইভাবে মাটির নিচে ডাবিয়ে দিয়ে মানুষকে বুঝিয়ে দেন যে আসলে তোমাদের বাড়িঘর বা প্রাসাদ ক্ষণস্থায়ী এবং আমার কাছে যা আছে সেটাই স্থায়ী। এটা একটা জিয়তকুণ্ডুর সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে জিয়তকুণ্ডু, এই যে কূপ, এই কূপে কথিত আছে যে পরশুরাম তার সৈন্যরা যুদ্ধে আহত বা নিহত হলে এখানে ফেলে দিত এবং পরবর্তীতে জীবিত হয়ে সে সৈন্য উঠে আসতো। পরবর্তীতে ইসলামের পীর উনি জানতে পারেন যে শাহ সুলতান বলখি মাউসাগার যে এরকম একটা ব্যাপার ঘটতেছে, তখন উনি শকুনের মাধ্যমে গরুর মাংস এই কূপের মধ্যে ফেলে দেয়। তার ফলে এই কূপ থেকে আর পরশুরামের সৈন্যরা জীবিত হয়ে ওঠে না।
ফলে পরশুরামের পরাজয় হয়। আসলে এটা একটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়। মানুষ মৃত্যুবরণ করলে কখনোই ফিরে আসে না, এটা একটা কাল্পনিক প্রবাদ বাক্য, এভাবেই যুগ যুগ ধরে প্রচলিত আছে। তাই মানুষ এটা দেখতে আসে। আসলে এখানে মানুষ ফেলে দিয়ে জীবিত হওয়ার ঘটনার কোনো সত্যতা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরশুরামের প্রাসাদ। রাজা পরশুরাম একজন নিষ্ঠুর এবং অমানবিক শাসক ছিল। তার ফলে আল্লাহ তাআলা তার এই প্রাসাদকে মাটির নিচে ভূগর্ভে বিলীন করে দিয়েছিল। বহুকাল এই প্রাসাদ মাটির নিচে ছিল। পরবর্তীতে বাংলাদেশে কিছু আর্কিওলজিস্ট এটা খননের মাধ্যমে বের করতে পেরেছে যে আসলে এখানে একজন সেরেককারী বা আল্লাহদ্রোহী রাজা এখানে রাজত্ব করত। তার প্রাসাদ আজও বিদ্যমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রাসাদের ভগ্নাবশেষ এখনও অবশিষ্ট রয়েছে। আসলে আল্লাহর সাথে বেঈমানি বা শিরক করলে তার পরিণতি কি হয় সেটা এখান থেকে আমাদের বোধগম্য হওয়া উচিত। এই দেখুন কত খ্রিস্টপূর্ব সালে বা আজ থেকে 2000 বছর আগে এত উন্নতভাবে প্রাচীরগুলা তৈরি করা হয়েছিল, যা আজও বিদ্যমান। এটা রাজা পরশুরামের প্রাসাদ এবং তিনি এখানে থাকতেন এবং তার জৌলসপূর্ণ জীবনযাপন করতেন। তিনি জীবনের অনেক কাল এখানে অতিবাহিত করেছেন এবং আল্লাহদ্রোহিতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখিয়েছেন। ফলে আল্লাহ তাদেরকে মাটির মধ্যে তার প্রাসাদ ঢুকিয়ে দেয় এবং দীর্ঘদিন এই অবস্থায় পড়েছিল। দেখতে পাচ্ছেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে এই মহাস্থান গড়ে যে সকল খনন কাজের ফলে যে পাথর এবং মূর্তি বের হয়েছে বা প্রত্নতাত্ত্বিক সম্পত্তি বের হয়েছে সেটাই এই জাদুঘরে রাখা আছে। আসলে এখানে পাথরের তৈরি শ্বেত পাথর, তারপরে কোষ্ঠী পাথর, বিভিন্ন প্রকার পাথরের মূর্তি, তরবারি, মাটির বাসন কোসন ইত্যাদি এখানে রাখা আছে এবং প্রাচীনকালে ব্যবহার্য যে সকল জিনিসগুলো রয়েছে পরশুরামের ব্যবহারের সময় সেগুলো এখানে আসলে রাখা আছে। এটাই মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই যে প্রত্নতাত্ত্বিক জাদুঘরের পাশে এই যে এভাবে একটি রুম রয়েছে, এখানে অনেকে বিশ্রাম করতে পারে বা এ সম্পর্কে জানতে পারে। পাশেই রয়েছে এই যে প্রত্নতাত্ত্বিক জাদুঘরের পাশে সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এবং একটি পার্কের মতো ঘেরা বাউন্ডারি করা আছে, যা মানুষের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেয়। এই যে দেখেন কাছে কাঠবিড়ালি, ওই যে নিচেও একটা কাঠবিড়ালি এখানে খেলা করছে। কাঠবিড়ালির খেলায় পর্যটকরা খুব আনন্দ উপভোগ করে থাকে। আসলে এই যে দেখেন সুন্দর ভিউ এবং প্রাকৃতিক পরিবেশে মাঝ দিয়ে খাল প্রবাহিত হয়েছে। সুন্দর পরিবেশে এখানে লোকজন এসে ঘোরাফেরা করতে পারে এবং তাদের মানসিক প্রশান্তি লাভ করতে পারে। এটা হলো একটা গোবিন্দ ভিটা, যা মহাস্থান প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনস্থ একটি স্থান, যেখানে পূর্বে খনন করার ফলে এই গোবিন্দ ভিটা নামক স্থান করতা নদীর পাশে এটি প্রকাশিত হয় এবং মানুষ এখন দেখার জন্য এটাও মহাস্থানে দেখার জন্য আসে আর কি।
এতক্ষণ আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেন, এটা আসলে ইসলামের কোনো ধারা বা উপধারা বা সুফি সাধকের কোনো গান নয়। আসলে এটা বাংলা সংস্কৃতির একটি অংশ। বাংলা সংস্কৃতির মানুষ এটা করতে ভালোবাসে, তাই এটা ইসলামের কোনো অংশ নয়, আপনারা মাথায় রেখেন। মহাস্থান প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর জনপদগুলো ছিল, বাংলার অনেক জনপদে বিভক্ত ছিল। তার মধ্যে পুণ্ড্রবর্ধন জনপদের রাজধানী ছিল। প্রাচীন বাংলার রাজধানী প্রায় 2500 বছরের পুরাতন এই রাজধানী ছিল এখানে, এই মহাস্থানগড়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুদীর্ঘ প্রাচীর, যার মাধ্যমে বেষ্টনী করে রাখতো এই শহরের নিরাপত্তা, এবং এখানে এই নিরাপত্তার মাধ্যমে যে দুর্গ তৈরি করা হয়েছিল, সেই দুর্গ দ্বারা মানুষ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পেত এবং রাজা তার কার্য নির্বিঘ্নে পরিচালনা করতে পারত। এবং এই ধরনের বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্যই আসলে এই পুরা দুর্গটা তৈরি করা হয় সুউচ্চ এবং সুদৃঢ় প্রাচীর দ্বারা। এটা অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত, যে অল্প পরিসরে বোঝানো সম্ভব নয়। এটা অনেক বড় এলাকা, ঘুরে ঘুরে দেখাতে হলে অনেক সময়ের প্রয়োজন। এই দেখুন দুর্গটা কত বড় আর কি। দুর্গ অনেক উচ্চ, যাতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পায়, এজন্য দুর্গ অনেক উঁচুতে স্থাপন করা হয়েছিল। সে সময় রাজারা তাদের নিরাপত্তার কারণে দুর্গ অনেক উঁচুতে স্থাপন করে। এই দেখুন দুর্গ প্রাচীর, এই প্রাচীরের মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে রাজারা তাদের রাজ্য এবং রাজপ্রাসাদ রক্ষা করত। এভাবে দুর্গের ভেতর অনেক সৈন্য থাকার জন্য খোপ করে রাখা হতো, যাতে সৈন্যরা এর মধ্যে ওঁত পেতে থেকে বহিঃশত্রুর হাত থেকে রাজপ্রাসাদ বা রাজ্যকে রক্ষা করতে পারত। এরকমভাবে অনেক প্রাচীন সময়ে, প্রায় 2500 বছর পুরনো এই ঐতিহাসিক স্থাপনা আজও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে মহাস্থান নামক স্থান বগুড়া জেলাতে। যেহেতু এটি বাংলাদেশের প্রাচীন রাজধানী ছিল, তাই এই রাজধানীকে রক্ষা করার জন্য তখনকার রাজা বাদশারা অনেক সুদৃঢ় প্রাচীর চারিদিকে স্থাপন করে, যার ফলে বহিঃশত্রুর হাত থেকে রাজধানী নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই ব্যবস্থা নেয়, এবং বহুত ব্যয়বহুল এবং সেই সময়কার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটা করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা প্রাচীর, যা পুরা রাজধানীকে নিরাপত্তা দিত। এই মহাস্থানগড়ের পাশেই ভেতরে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যা মনোমুগ্ধকর, আকর্ষণীয় এবং স্পেকটাকুলার দৃশ্যাবলী এখানে রয়েছে। যেমন কৃষি কাজের জন্য কৃষকরা অনেক সুন্দর ফল ফসলাদি এখানে উৎপাদন করে, সুন্দর সবুজ ঘাস দ্বারা বেষ্টিত, যা মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করে। এই দেখুন সুন্দর আমবাগান, পাশে সুন্দর পরিবেশ, যা মানুষকে আকর্ষণীয় করে এবং সুন্দরভাবে ঘোরাফেরার ব্যবস্থা আছে। এখানে পিকনিক করার মতো ব্যবস্থা রয়েছে। যারা সুন্দর পরিবেশে কিছু সময় ব্যয় করতে চান, তাদের জন্য মহাস্থান উত্তম একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই যে দেখতে পাচ্ছেন আরও দুর্গের দেয়াল, এটা সুরক্ষিত প্রাচীর, যা শহরকে নিরাপত্তা দিত।
মানুষ সে সময় রাজা বাদশাদের আক্রমণ করতেই পারত। চোর ডাকাত সহ বহিঃশত্রু বহিরাজার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম সুদৃঢ় প্রাচীর সে সময় তৈরি করা অনেক কষ্টসাধ্য ছিল। তারপরেও সে সময়কার ইঞ্জিনিয়াররা এটা করতে সক্ষম হয়েছে। এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন বিশাল এলাকা, এটা আসলে সে সময় বাংলার রাজধানী ছিল। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে এটা আল্লাহ পাক ধ্বংস করে দেয়। কিছুদিন এটা মাটির নিচেই ছিল অনেক কাল, তারপরে খনন করে প্রত্নতাত্ত্বিকরা এটাকে উন্মোচন করেছে মানুষের সামনে। প্রাচীরের সাইডে মনোরম দৃশ্য রয়েছে, আপনারা দেখতে আগ্রহী হতে পারেন। ওই পাশে ছিল ক্যাফেটেরিয়া এবং অনেক পিকনিকের গাড়ি টাড়ি রাখার জন্য ব্যবস্থা ছিল, কিন্তু আপাতত হোটেল বা ক্যাফেটেরিয়া খাবারের হোটেল বন্ধ আছে। হয়তো পর্যটক সংকটের কারণে হোটেলগুলা চলতে বা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেনি, এই জন্য হোটেলগুলো বন্ধ।